নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন গল্প পরিবেশন করার। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প সুব্রত রাহার লেখা কুহেলি রাতের সহযাত্রী। দিনটা ছিল মেঘ আর কুয়াশা ঢাকা, থেকে থেকে বৃষ্টি, হাওয়ায় হাড় কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গে কয়েকদিনের জন্য বেড়াতে আসা, পাহাড়, নদী আর জঙ্গল একই সঙ্গে তিনটি প্রাকৃতিক সৌন্দর্যের মিলন দেখতে শুভ্র, কাঞ্চন আর রঞ্জন ওরা তিন বন্ধু পরীক্ষার পর বেড়াতে বেরিয়েছে। শুকনা ফরেস্টের ডাকবাংলোর বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে টুকরো কথা বলছিল, কখনো গুনগুন করে গান গাইছিল ওরা। রঞ্জনের গানের গলা ভালো। কাঞ্চন বলল, এবার একটা বর্ষার গান ধর। রঞ্জন মেঘের পরে মেঘ জমেছে থামিয়ে বলল, ধুৎ, এটা কি বর্ষাকাল? ভরা ফাল্গুন। শুভ্র আকাশের দিকে চেয়ে বলে, তবে তাই হোক। রঞ্জন বলে, মাইরি, কালকের লোকটার কথা আমি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না। আমরাও না, শুভ্র আর কাঞ্চন একসঙ্গে বলে। দেখ, আজ যাওয়ার আগে আবার লোকটা আসে নাকি, রঞ্জন বলল। হঠাৎ কাল বিকেল বেলায় এক বদ্ধ পাগল এই জঙ্গলের ধারে তাদের তিন বন্ধুকে ধরেছিল। বহুদিনের পুরনো কোট প্যান্ট, মাথায় একটা ফৌজি টুপি, পায়ে ধূসর এক জোড়া বুট, মুখে ছিল একটা আধপোড়া চুরুট। হ্যালো ইয়াংম্যান, হোয়ার আর ইউ গোয়িং? কাঞ্চন শুভ্র আর রঞ্জনকে টেনে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, ধুস, একটা পাগলার সঙ্গে কথা বলে বিকেলটা মাটি করিস না, চল ওই ধারটা ঘুরে আসি, সন্ধে হয়ে আসছে। পাগল সাহেবও পিছন পিছন হাঁটতে থাকে। হঠাৎ কিছু দূর হাঁটার পর পিছনের লোকটা বলে, আরে ওইদিকে যাবেন না, জন্তু জানোয়ার বেরোতে পারে, জায়গাটা মোটেই নিরাপদ নয়। তা আপনি এখানে কি করেন? প্রায় তিনজনেই একসঙ্গে জিজ্ঞাসা করে। আমি, মানে আই এম, অর্থাৎ কিনা নিরাপদ হালদার, নিরুদ্দেশ হয়ে নিজেকে খুঁজছি। কিছুক্ষণ চুপ থেকে শেষে বলে, আচ্ছা, মানুষ কেন নিরুদ্দেশ হয়? আর আমি বা কেন নিরুদ্দেশ হলাম? নিরুদ্দেশ হই বা আমার কি হলো? এই এখনো আমি নিরাপদ হালদার, নিরাপদ হালদারকেই খুঁজছি, খুঁজেই মরছি। বদ্ধ পাগল, কেটে পড়। ঘোর সন্ধেবেলায় এই জঙ্গলে পাগলের হাতে প্রাণ যাবে। রঞ্জন কাঞ্চন আর শুভ্রর কানে কানে বলে। বিকেলের গোলাপ রোদ জঙ্গলের ভেতর টুকরো টুকরো পড়ে রয়েছে। পাখির কিচিরমিচির জমাট বেঁধে যাচ্ছে। কত পাখি, কিন্তু কোনো জন্তু জানোয়ার নেই। কয়েকটা আদিবাসী ছেলে মেয়ে মাথায় কাঠের টুকরো নিয়ে জঙ্গলের ভেতর পাতা কুড়োচ্ছে। সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। ওরা তিন বন্ধু জোরে পা চালিয়ে হাঁটতে থাকে। মনে হয় লোকটাও ওদের পিছনে সমান জোরে হাঁটছে। লোকটার বয়স হয়ে গেছে অনেক, অন্তত 60 কিংবা তারও বেশি। সমানে পিছনে বক বক করছে। গুন্ডা বদমাইশ না তো? একটা সন্দেহ ওদের মনে দেখা দেয়। লোকটাকে ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে যায় ওরা। স্টপ, সংরক্ষিত বন্যপ্রাণী এলাকা, আর এগিয়েও না। শব্দের ভীষণ জোরে সমস্ত জঙ্গলের গাছপালাগুলো যেন থতমত খেয়ে গেল। ওরা তিনজন এমন বাজখাই আওয়াজে দাঁড়িয়ে পড়ে। পেছনে তাকিয়ে দেখে একটা ছোট্ট টিলার মতো জায়গায় লোকটা দাঁড়িয়ে মাথার টুপি নাড়ছে আর তাদের দিকে তাকিয়ে হাসছে। পেছনের জঙ্গলের ভেতর পশ্চিম আকাশে সূর্যাস্ত আগুন ধরানো আলোতে সমস্ত জঙ্গল রাঙিয়ে দিয়েছে। ইয়াংম্যান, ওইদিকে যেও না, আমি নিরাপদ হালদার একবার ওই অভয়ারণ্যে গিয়ে আর ফিরে আসতে পারিনি। টিলার ওপর থেকে চিৎকার করে লোকটা কথাগুলো বলল। কিছুক্ষণ পরে ওরা ফেরার পথে লোকটাকে আর দেখতে পায়নি। ডাকবাংলোর বারান্দায় বসে ওরা তিন বন্ধু কালকের ঘটনার কথা ভাবতে থাকে। কাঞ্চন বলে, স্ট্রেঞ্জ, লোকটা মুহূর্তের মধ্যে জঙ্গলে গেল কোথায় বলতো? কেয়ারটেকার কিছু বলতে পারলো না লোকটা কে? শুভ্র বলল। রঞ্জন বলে, কলকাতায় গিয়ে মেসোমশাইয়ের কাছে ব্যাপারটা বলতে হবে। আমার মনে হয় লোকটা কাঠ চোরদের পান্ডা। রঞ্জনের মেসোমশাই এই বাংলো ঠিক করে দিয়েছেন। তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের বড়বাবু।
আজ দার্জিলিং মেলের টিকিট কাটা, কিছুক্ষণ পরেই টয় ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি যেতে হবে। কালকে সেই অদ্ভুত পাগলটার জন্য সকলেই মনে মনে প্রতীক্ষা করে আছে। আজ যদি একবার যাওয়ার আগে নিরাপদ হালদার এসে হাজির হয় তাহলে বেশ মজার সময়টা কাটে। বিচিত্র পোশাক, বিচিত্র কথাবার্তা, নিরাপদ হালদারকেই খুঁজছে। অভয়ারণ্য থেকে সে নাকি ফিরে আসতে পারেনি, অথচ সেই অভয়ারণ্যের বাইরে প্রহরীর মতো সতর্ক করছে। এখনো সেই বাঁচখাই গলায় স্টপ শব্দটা যেন ওই জঙ্গলের গাছপালাকে তটস্থ করে দিয়ে প্রতিধ্বনির মতো ফিরছে। কি ভয়াল ও ভীষণ শব্দ! এ কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। এত বড় জঙ্গলের যত পাখি ছিল সব একসঙ্গে সেই শব্দের ডালপালায় হুটোপুটি করে উঠেছিল। আদিবাসী ছেলেমেয়েরা ভয়ে ছুটে পালিয়েছিল। লোকটা কিন্তু দিব্যি হাসছিল। ওরা তিন বন্ধু শব্দ করে হেসে ওঠে, বলে, নিরাপদ হালদারকে খুঁজছে। কে রে তুমি বাবা? কোন দিব্যজ্ঞানী মহাপুরুষ? কাঞ্চন বলে, আমার মনে হয় কেয়ারটেকার লোকটা সবকিছু জানে, না জানার ভান করছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা, রঞ্জন বলল। শুভ্র শুধু বলে, আমার কেমন যেন মনে হচ্ছে লোকটার সঙ্গে আমাদের আবার দেখা হবে। শেষ পর্যন্ত মেঘ, বৃষ্টি আর কুয়াশা মাখা ট্রেনের কামরায় লোকটার সঙ্গে ওদের তিন বন্ধুর দেখা হলো। প্রথম দেখে ওরা একটু আশ্চর্য হয়েছিল। কোথায় শুকনা ফরেস্ট আর কোথায় দার্জিলিং মেলের কামরা। এখন নিরাপদ হালদারকে একেবারে চেনাই যাচ্ছে না। একটা ওভারকোট পরা, হঠাৎ দেখলে রেলের টিকিট চেকার বলে মনে হয়। টিকিট চেকারদের মতো কোট, গলার মাফলার আর মাথায় রেলের টুপি। প্রথম চেনা নিরাপদ হালদারই দিল। কাছে গিয়ে দাঁড়াতেই ওরা টিকিট বার করে দিয়েছিল। নো নো ইয়াং ম্যান, আই এম নট এ চেকার, আই অ্যাম নিরাপদ হালদার। আরে আরে দাদা, কেমন আছেন? একসঙ্গে তিনজন কথা বলে। নো নো দাদা, আই এম আঙ্কেল, নিরাপদ হালদার বলে। দুর্যোগের মধ্য দিয়ে ট্রেন ছুটে চলেছে। মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা আসে ট্রেনের জানলা দিয়ে। নিরাপদ হালদারের হাতে একটা কাগজের বান্ডিল। কামরার অল্প আলোতে কাগজগুলোকে বিবর্ণ দেখাচ্ছে। ট্রেনের ধ্বনিতে নিরাপদ হালদার টাল সামলে নিয়ে পরে তিন বন্ধুর সামনের সিটে বসলো। আজ বোধহয় বৃষ্টি থামবে না, বড় দুর্যোগের রাত। নিরাপদ হালদার কথা বলে চুপ করে কিছুক্ষণ কালি ঢালা অন্ধকারের দিকে চেয়ে থাকলো। রঞ্জন আস্তে আস্তে শুভ্রকে একটা চিমটি কেটে বলে, লোকটার চোখ দুটো দেখ। ইস বলে শুভ্র মুখ নিচু করে। কাঞ্চন বলে, তা আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথাও না, গম্ভীরভাবে নিরাপদ হালদার উত্তর দেয়। মানে গাড়িতে উঠেছেন, গাড়ি চলছে, আপনি চলছেন, অথচ কোথাও যাচ্ছেন না? কাঞ্চন জিজ্ঞাসা করে। গাড়িতে উঠেছি ঠিকই, গাড়ি তো আর শেষ পর্যন্ত যাবে না। আমি যাব ধুমলগড়। সেই নামের কোনো স্টেশন নেই জানি, তবু আমি যাব। ঠিক এমন এক দুর্যোগের রাতে আমি ধুমলগড় থেকে নিখোঁজ হয়েছি। একসঙ্গে অনেকগুলো কথা বলে জানলা থেকে চোখ ফিরিয়ে নিল নিরাপদ হালদার। তার চোখের দিকে তাকিয়ে তিন বন্ধুই ইস বলে চোখে হাত চাপা দেয়। বিভৎসভাবে চোখের মণি দুটো গলে গেছে। মুখটারও মাংস হিংস্র কোনো জন্তুর থাবাতে ক্ষতবিক্ষত, যেন মাংসগুলো ঝুলছে। ভয় পেও না, সেদিন আমাকে দেখে তোমরা ভয় পাওনি, আজ ভয় পাচ্ছ কেন? নিরাপদ হালদার মুখে একটা অদ্ভুত হাসি এনে জানতে চায়। আপনার মুখটা এমন হলো কি করে? কোনো জন্তু আক্রমণ করেছিল? শুভ্র জিজ্ঞাসা করে। না না, ট্রেন অ্যাক্সিডেন্ট। এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে যদি আমি আজ রাতে একে থামাতে না পারি। নিরাপদ হালদার ঠান্ডা গলায় কথাগুলো বলল। বাইরে বিদ্যুৎ চমকের এক ঝিলিক আলো এসে নিরাপদ হালদারের মুখে পড়তেই ওরা তিনজন ভয়ে হিম হয়ে যায়। গলা চোখের মণিতে এক ভয়াল চাহনি। কুহেলি রাতে এই ট্রেন না জানি কোথায় থামবে। লোকটা কথা বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক দিচ্ছে থেকে থেকে। লোকটার মনে যেন বিদ্যুৎ চমকের একটা গোপন যোগসূত্র আছে। সবটাই অদ্ভুতুরে আশ্চর্য ব্যাপার। তোমরা কোথায় যাচ্ছ? নিরাপদ হালদার ভীষণ গম্ভীর গলায় জিজ্ঞেস করে। আমরা কলকাতায় যাব, ভয় ভয় তিনজন বলে। কলকাতা? সেটা আবার কোথায়? ওহো, সেই কলকাতা, নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে একটা কবরখানা আছে না? নিরাপদ হালদার জিজ্ঞেস করে। রাতের ট্রেন ছুটে চলেছে।
মেঘ, বৃষ্টি আর কুয়াশার ভেতর। ইঞ্জিন থেকে থেকে হুইসেল দিচ্ছে। বোধহয় কুয়াশায় রেল লাইন আবছা অস্পষ্ট হয়ে গেছে। ট্রেনের দুলুনিতে নিরাপদ হালদার মাঝে মাঝে ওদের তিনজনের ওপর হুমড়ি খেয়ে পড়ছে। একটা বীভৎস দুর্গন্ধ তার শরীর থেকে এসে গাড়ির হিমেল ঠান্ডা হাওয়াকে ভারী করে দিচ্ছে, ঠিক যেন লাশ পচার মতো গন্ধ। নাকে রুমাল চাপা দেয় ওরা। তোমরা ভয় পাচ্ছ? তা আমাকে দেখে ভয় পেয়ে কি হবে? তোমরা আমার ছেলের বয়সী। নিরাপদ হালদার উদাসীন সুরে বলে। কিছুক্ষণ পরে বলে, ছেলেটাই বা গেল কোথায়? কোনো হদিশই পেলাম না। সেও কি নিরুদ্দেশ হলো? ওরা তিনজন চুপচাপ বসে আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে এই ট্রেন বোধহয় আর কোনোদিন থামবে না। ট্রেনের হুইসেল এই নীরবতাকে এফোর ওফোর করে চিড়ে দিচ্ছে। ট্রেন যেন একটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই ট্রেনটা এখনই থামাতে হবে, সামনেই অ্যাক্সিডেন্ট। নিরাপদ হালদার বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়িয়ে স্টপ বলে সমস্ত শব্দকে বধির করে গাড়ির চেন টেনে দেয়। গাড়িটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায়। সেই ভয়ঙ্কর শব্দ স্টপ নির্জন অন্ধকার প্রান্তরে প্রতিধ্বনিত হয়। নিরাপদ হালদার অন্ধকারে গাড়ি থেকে নেমে যায়। কুয়াশার মধ্যে লোকটা অদৃশ্য হয়ে গেল। ট্রেনের জানলায় চোখ রেখে শুভ্র, কাঞ্চন, রঞ্জন কেউ কিচ্ছু আর দেখতে পেল না। ট্রেনটা থেমে যেতে ইঞ্জিনের শব্দ আর ঝিঝির শব্দে নাম না জানা নির্জন প্রান্তর কিছুক্ষণের জন্য জেগে ওঠে। দূরে দূরে গ্রামের আলোর বিন্দু দেখা যায় অস্পষ্ট। কুয়াশার মধ্যে থেকে সবাই কি হলো কি হলো এই চোখে জানলায় মুখ রেখে বাইরে তাকায়। দূরে ডিস্ট্যান্স সিগন্যালের লাল আলো দেখতে পাওয়া যায়। কোথায় নিরাপদ হালদারের ছায়াটুকু কিন্তু দেখা যায় না। শুভ্র, কাঞ্চন আর রঞ্জন হতভম্বের মতো রেল কামরাটায় বসে থাকে। শুধু ফোঁস ফোঁস ইঞ্জিনের শব্দটাই শোনা যাচ্ছে। কুয়াশার মধ্যে ইঞ্জিনটা দাঁড়িয়ে মাঝে মাঝে হুইসেল দিতে থাকে। হঠাৎ একজন রেলের লোক এগিয়ে এসে কামরায় ওঠে। খোঁজ করে এই গাড়িতে কে চেন টেনেছে। ওরা বসে থাকে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রেলের লোকটা ধমক দিতে ওরা বলে, একটা পাগল চেন টেনে পালিয়ে গেছে। চুপ! পাগল চেন টেনেছে না তোমরা টেনেছো? না স্যার, বিশ্বাস করুন, লোকটা একটা বিভৎস চেহারার, গতকাল থেকে আমাদের পিছু নিয়েছে। তিনজন সমস্বরে বলে। রেল কামরাটা প্রায় ফাঁকা। প্রথম থেকে একটা লোক বাংকে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। শুধু এক কোনায় একটা বেঞ্চে কয়েকজন দেহাতি মানুষ বসে বসে ঝিমোচ্ছিল। তারা নিরাপদ হালদারকে দেখেছে চেন টেনে নেমে যাওয়ার সময়। তারা সাক্ষী দিল, লোকটা একটা ভুতুরে পাগল স্যার। এমন সময় রেলের আরো কয়েকজন লোক ছুটতে ছুটতে এসে এই কামরায় উঠে রেলবাবুকে বলে, স্যার, অ্যাক্সিডেন্ট! একটা লোক লাইনের ওপর পড়ে আছে। ঠিক চেন টানার সঙ্গে সঙ্গে লোকটার বডিটা লাইনের ওপরে এসে পড়েছে। আশ্চর্য, ইঞ্জিনের চাকার সামনে পড়ে আছে স্যার, অথচ চাকাটুকু তাকে ছোঁয়নি। স্ট্রেঞ্জ কেস। কোথা থেকে লোকটা এসে পড়লো? এই নিশুত রাতে ফাঁকা ধুধু প্রান্তরে লোকটা এলো কোথা থেকে? কথাগুলো বলে রেলের লোকগুলো নেমে গেল। কৌতূহলে ওরাও তিনজনে রেল কামরা থেকে নেমে ইঞ্জিনের দিকে এগিয়ে যায়। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে ওদের সঙ্গে এগোচ্ছে। ইঞ্জিনের তীব্র হেডলাইটের আলোয় চকচকে ইস্পাতের ওপর নিরাপদ হালদারের দেহটা পড়ে আছে। সেই মুখের দিকে তাকিয়ে শুভ্র, কাঞ্চন আর রঞ্জন চিৎকার করে ওঠে। পরদিন সকালে তিনজনের ঘুম ভাঙে একটা নাম না জানা বড় রেলওয়ে হাসপাতালে। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ঘোরাঘুরি করছে। ওয়ার্ডে ওষুধের গন্ধ। একজন নার্স এসে তিন বন্ধুকে জিজ্ঞাসা করছেন, এখন কেমন লাগছে? ওরা ক্ষীণ কণ্ঠে বলে, একটু ভালো। নার্স আবার জিজ্ঞাসা করেন, কাল রাতে কি হয়েছিল? জানি না, কিচ্ছু মনে নেই, রঞ্জন আস্তে আস্তে বলে। শুভ্র আর কাঞ্চন ফ্যাল ফ্যালে চোখে তাকিয়ে থাকে। নার্স বলেন, কাল একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে এতগুলো যাত্রী বেঁচে গেছো। তোমরা যদি চেন টেনে গাড়ি না থামাতে তাহলে কি যে হতো। একটু থেমে নার্স ভদ্রমহিলা গর্বের সঙ্গে বলেন, তোমরা আমাদের দেশের গর্ব, রেল তোমাদের পুরস্কার দেবে। রঞ্জন ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা? হ্যাঁ, তোমরা। ডিস্ট্যান্ট সিগন্যালের একটু দূরেই লাইনের ফিস প্লেট খোলা ছিল। নার্স কথাগুলো বলে পাশের ওয়ার্ডে ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে চলে যান। খুটখুট পায়ের শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়। ওরা তিন বন্ধু কিছুই স্মরণ করতে না পেরে
শুধু চুপচাপ বসে থাকে।